ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা টার্ন ওভার রেশিও বা অ্যাক্টিভিটি রেশিও নিয়ে আলোচনা করব। টার্ন ওভার রেশিও বা অ্যাক্টিভিটি রেশিও। টার্নওভার রেশিও বা অ্যাক্টিভিটি রেশিও আমাদের বিজনেস যে আমরা করি এর মেন উদ্দেশ্য হচ্ছে কি? মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রফিট আর্ন করা, প্রফিট অর্জন করা। তো প্রফিট অর্জন করতে হলে আমাকে একটি অ্যাক্টিভিটি মাস্ট করতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি। সেটি হচ্ছে আমাদের সেলস। ঠিক আছে? তো সেলস করলেই আমাদের মূলত প্রফিটটা অর্জন হয়। আমরা বিজনেস প্রতিষ্ঠানে যতগুলো কাজ করি না কেন, প্রত্যেকটা কাজই সেলসের সাথে জড়িত বা সেলসের উপর ডিপেন্ডেবল। আমি অনেক পণ্য উৎপাদন করলাম, অনেক পণ্য তৈরি করলাম, কিন্তু আমার সেলস হইল না, তাহলে এটাতে আমার কোনো প্রফিট আসবে না। আমরা পারচেস করব, তাও সেলের উপরে ডিপেন্ড করে। আমি একটা শোরুম নেব, তাও সেলসের উপর ডিপেন্ড করবে। আমি কয়জন লোক খাটাবো, সেটাও আমার সেলসের উপর ডিপেন্ড করে। তো মূলত সবকিছুই সেলসের সাথে জড়িত। তাহলে আমার অ্যাক্টিভিটি বলতে আমি বোঝাচ্ছি যে মূলত আমার সেলস, এখানে সেলস জোড়া। ওকে। আর টার্নওভারের অন্য জায়গায় যে কোনো অর্থ বোঝায় না কেন, এখানে টার্নওভার বলতে আমি বোঝাচ্ছি মূলত আমার সেলসকে। আচ্ছা, তো এই টার্নওভার রেশিও বা অ্যাক্টিভিটি রেশিওর আন্ডারে আমার বেশ কিছু রেশিও আসবে, সেগুলো আমি আস্তে আস্তে আলোচনা করা শুরু করি। আচ্ছা, প্রথমে আছে আমাদের টার্নওভার রেশিওর মধ্যে প্রথমে আছে আমাদের ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও। ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও। এরপরে আমার আছে কারেন্ট অ্যাসেট টার্নওভার রেশিও। এরপরে আমার ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। আচ্ছা, আমরা এই টার্নওভার রেশিও বা অ্যাক্টিভিটি রেশিওর আন্দাজে আরো বেশ কিছু রেশিও আছে। তো আজকে আমি এই তিনটা রেশিও নিয়ে আলোচনা করব। আচ্ছা, আপনি এখানে দেখেন আমি লিখেছি যে ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও। আমি বলেছি যে আমরা জাস্ট লজিক্যালি বা টেকনিক্যালি ফর্মুলাটা কিভাবে মেকিং হয় সেটা বলে দেব। আমরা ফর্মুলা মুখস্থ করব না, কারণ মুখস্থ করা সম্ভব না, অনেকগুলো ফর্মুলা। আমি যদি লজিক বলে দেই বা আপনাকে কারণটা বলে দেই, তাহলে ফর্মুলা মেকিং এর তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। এখানে দেখেন নামের মাঝেই আছে ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও। তো আমি ফিক্সড অ্যাসেট, আপনারা তো জানেনই আমাদের প্রতিষ্ঠানে ফিক্সড অ্যাসেট কি কি। আর টার্নওভার বলতে আমি বুঝাচ্ছি কি, যে এখানে টার্নওভারকে সেলস বুঝাবো। আমি টার্নওভার মতলবকে আমি সেলস বুঝাবো এখানে। তাহলে একদমই ইজি আমাদের ফর্মুলা। তো আমরা প্রথমে এখানে উপরে লিখব সেলস। আমরা লিখব সেলস।
সেলস। তাহলে নিচে কি আসবে? নিচে আমাদের যেহেতু রেশিও বের করতে গেলে আমাদের দুটো এলিমেন্টস লাগে। ওকে, তা আমাদের একটি হচ্ছে টার্নওভার, বলতে আমি সেলস বোঝাচ্ছি, আরেকটা হচ্ছে আমার ফিক্সড অ্যাসেট। তো আমরা শুধু এখানে আমাদের বিজনেসে দেখেন, আমরা যদি আমাদের ফিক্সড অ্যাসেট গুলো কিন্তু মানে সেম থাকে না মূল্যটা, এটা ডেপ্রিসিয়েশনের কারণে কমে আসে। তো আমরা এখানে শুধু ফিক্সড অ্যাসেটের জায়গায় লিখবো নেট ফিক্সড অ্যাসেট। এখানে লিখবো আমি নেট ফিক্সড অ্যাসেট, নেট ফিক্সড অ্যাসেট। আমরা ফিক্সড অ্যাসেটের জায়গায় লিখলাম নেট ফিক্সড অ্যাসেট। এখন এখানে একটি বিষয় আপনারা একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যেমন চায়ের বিকল্প কফি মানে সাবস্টিটিউট হতে পারে। তো মানে একদম সেম না হলো কাছাকাছি। তো সাবস্টিটিউট যারা ইকোনমিক্স পড়ছেন তারা বুঝবেন সাবস্টিটিউটটা কি। এখন দেখেন সাবস্টিটিউট মানে হচ্ছে আপনার একটি দিয়ে কাজ হচ্ছে না, অন্যটি কাছাকাছি আরেকটি যেটা একটু মিলে সেটা দিয়ে আমি কাজটা সেরে নিচ্ছি। এখন চায়ের বিকল্প হচ্ছে কফি, আবার মনে করেন পেপসির বিকল্প আমার কোক হইতে পারে। আমি পেপসি খাই খুব বেশি, কিন্তু আমার পেপসি নাই, তো আমি কোক দিয়েও কোকও আমি খেতে পারি, মানে পেপসির বিকল্পে। আচ্ছা ওকে, তো সেরকমই আপনার যদি সেলসটা না পাওয়া যায়, সেলসটা আপনার কোশ্চেনে কোথাও নাই, তাহলে আপনি কস্ট অফ গুডস সেলস, COGS, কস্ট অফ গুডস সোল্ড। আপনার সেলস যদি না পাওয়া যায় তাহলে কস্ট অফ গুডস সোল্ড দিয়েও আপনি ফর্মুলাটা মেকিং করতে পারেন বা পরীক্ষায় অ্যান্সারটা আপনি করে আসতে পারেন। তো এখানে সেলস আর কস্ট অফ গুডস সোল্ড কাছাকাছি, এই দুটোর মধ্যে শুধু একটি পার্থক্য সেটার মধ্যে দিয়ে আছে, সেটা হচ্ছে কি গ্রোস প্রফিট। ঠিক আছে, তো সামান্য পার্থক্য, যে কারণে আপনি সেলস না পাইলে কস্ট অফ গুডস সোল্ড দিয়ে আপনি কাজটা ফর্মুলাটা আপনি চালিয়ে নিয়ে যেতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের পরের ফর্মুলা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট টার্নওভার রেশিও। তো টার্নওভার বলতে আমি বলছি সেলস। তো সেলসের সাবস্টিটিউট আমরা বলতে পারি আমরা কস্ট অফ অথবা কস্ট অফ গুডস সোল্ড। এবারে এখানে কি আছে, আমাদের টার্নওভার সেলস বসালাম, কিন্তু কারেন্ট, তাহলে বলতে হবে কারেন্ট অ্যাসেট, কারেন্ট ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেটস। ওকে, আচ্ছা আচ্ছা, এরপরে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। আচ্ছা, তো এখানে কি হবে, অবশ্যই আমাদের যেটা সেলস আছে, সেলস অথবা কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, আর এরপরে নিচে আসবে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল। টার্নওভার কেন সেলস আর কস্ট অফ গুডস সোল্ড হইলো, আর নিচে আসবে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল। এখন ওয়ার্কিং ক্যাপিটালটা যদি আপনাদের পরীক্ষায় সরাসরি দেওয়া না থাকে, আবার ওয়ার্কিং ক্যাপিটালটা কি সেটাও জানা দরকার আছে। যেমন আমাদের বিজনেসে দু টাইপের ক্যাপিটাল হয়, একটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল আর একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। যেই ক্যাপিটালটা আমাদের ফিক্সড অ্যাসেটের মধ্যে ইনভেস্ট করা সেটাকে বলছি আমি ফিক্সড ক্যাপিটাল। আর ওয়ার্কিং ক্যাপিটালটা কি, যেমন আমার এই যে স্টক, আমার মজুদের ভিতরে যে ক্যাপিটালটা ঢুকানো আছে, বা আমার দেনাদারকে, মানে আমার দৈনন্দিন যে কার্য, ব্যবসা প্রতিষ্ঠানের যে পরিচালনা, ছোটখাটো বিদ্যুৎ বিল, বিভিন্ন রকম পেমেন্ট, ছোটখাটো পেমেন্ট করার জন্য যেই ক্যাপিটালটা আমার হাতে থাকে সেটাকে বলছি আমি ওয়ার্কিং ক্যাপিটাল। এখন আপনার পরীক্ষায় সরাসরি ওয়ার্কিং ক্যাপিটাল যদি না দেওয়া না থাকে, আপনি বের করে ফেলবেন একদম ইজিলি। ওকে, তাহলে এরকম ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল সমান সমান কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। তো আপনারা নিশ্চয়ই কারেন্ট অ্যাসেট গুলো ছিলেন, কারেন্ট লায়াবিলিটিস তো মাইনাস করলেই আপনার ওয়ার্কিং ক্যাপিটালটা আপনি পেয়ে যাবেন। ওকে, তাহলে এখানে কি আসতেছে, সেলস অথবা কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং
ওয়ার্কিং ক্যাপিটাল। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আপনার আজকে আমি টার্নওভার রেশিও বা অ্যাক্টিভিটি রেশিওর আন্ডারের 3টি ফর্মুলা নিয়ে আলোচনা করলাম। তো নেক্সট ক্লাসে আমি বাকি ফর্মুলাগুলো নিয়ে আসবো। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।